এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 বায়োলজিক্যাল এজ সংক্রান্ত যে সারপ্লাস ট্রান্সফারের মামলা ছিল 12:30 থেকে ঠিক সময় মতো মামলার শুনানি শুরু হয়। তো আজকের শুনানিটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ আজকের শুনানিতে পুরো মামলার মোড় ঘুরিয়ে দিল কয়েকটি পয়েন্ট। তো বিস্তারিত আপনাদেরকে বলবো, ঠিক 4-5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্ত বিষয়গুলো গত দিনের শুনানিতে ঠিকঠাক উঠে আসেনি, আজ যেটি উঠে এলো। তো প্রথমত আপনারা জানেন প্রথম পর্বে মানে ব্রেকের আগে সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষে 1053 থেকে 57 মামলাগুলির শুনানি করাচ্ছিলেন। তবে টিপিনের পরে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবিপিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শামীম আহমেদ স্যার শুনানি করিয়েছেন। পরবর্তী শুনানির ডেট আবার দিয়েছে সেপ্টেম্বর 1, 3 সেপ্টেম্বর পর্যন্ত আপাতত ট্রান্সফার বন্ধ থাকছে, এটা আপনারা সবই জানেন। পরের দিন থেকে সরকার পক্ষের অ্যাডভোকেটরা বলবেন। তো যাই হোক, আজকের যে মূল বিষয়গুলো আলোচনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন আমরা সেই বিষয়গুলো শুনে নিই। তো প্রথম বায়োলজিক্যাল এজ নিয়ে মামলা, সিনিয়রিটির বিষয় নিয়ে হালকা করে বলেন যে কী জন্য মামলাটি হয়েছে। আজকে মূলত যে বিষয়টি ছিল যে এফিডেভিট জমা দিয়েছে গভর্নমেন্ট, সেই এফিডেভিটের রিপ্লাই নিয়ে আলোচনা, বা গভর্নমেন্ট যা বলেছে তার কাউন্টার অ্যাটাক ছিল এক প্রকার। প্রথমেই পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত বললেন যে আমি এই এসওপিকে, তাদের প্রসেসকে কোনোভাবেই বিরোধিতা করছি না। স্টেট যেটা করেছে তারা করতেই পারে, তাদের পাওয়ার সব কিছু, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সব কিছুই তারা করতে পারে, কিন্তু কোন মেকানিজম ফলো করা হয়েছে সেটা এখানে দেখাতে হবে। কোন পিটিআর রেশিও তারা মানছে কিনা সেটাও দেখতে হবে, এবং ক্লাস অনুযায়ী তারা টিচার পাচ্ছে কিনা একটা স্কুল সেটাও দেখতে হবে। কারণ 60 যে স্কুলে 60 জন টিচার রয়েছে সেখানে 5টা ক্লাসে 5 জন টিচার থাকার প্রয়োজন। যদি এই পিটিআর রেশিও মেনটেন করে আমরা করি তাহলে সেই স্কুলে 2টো টিচার হয়ে যাচ্ছে 60 জনের জন্য, কিন্তু 5টা ক্লাস, সেই ক্লাসগুলো কন্ট্রোল করবে কি, প্রথমত পয়েন্ট। এরপরে এসওপি আন্ডার চ্যালেঞ্জ, যে এসওপি চ্যালেঞ্জ হয়েছে সেটি আনসাইন এবং আনডেটেড। তারা এফিডেভিটে কোথাও উল্লেখ করেনি, কোনো রেসপন্স করেনি হু ইস্যুড দ্য এসওপি, অথরিটি কে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট না ডিপিএসসি, ডিআই, কেউই এখানে উল্লেখ করা নেই। তো সেহেতু এটা ল অনুযায়ী সম্পূর্ণ ইললিগাল। যেটা আনসাইন আনডেটেড এসওপি সেটা সম্পূর্ণ ইললিগাল, সেটা কখনো ভ্যালিড হতে পারে না। এই হচ্ছে বিষয়, প্রথমত বিষয়। 3 নম্বর বিষয়, সারপ্লাস যে কথাটির অর্থ, ডিকশনারি মিনস এক্সেস। হু ইজ এক্সেস টিচার, হু জয়েন লাস্ট, হি শি ইজ এক্সেস, এটা উনি বোঝানোর চেষ্টা করেন যে শেষে জয়েন করেছে সে এখানে এক্সেস হবে। কারণ এক্সেস টিচার কাকে বলে, বায়োলজিক্যাল এজ দেখে তো এক্সেস টিচার হয় না। এখানে তিনি আরও একটা প্রশ্ন তোলেন যে পিটিআর রেশিও অনুযায়ী একটা স্কুলে টিচার রিক্রুট হয়েছে, ধরুন একটা স্কুলে 60 জন স্টুডেন্ট, তাহলে 2 জন টিচারের প্রয়োজন, অথচ দুইজন টিচার থাকার সত্ত্বেও সেখানে আরও একজন টিচার রিক্রুট করা হয়েছে। পরবর্তী কেন করা হলো, এর তথ্য বা এর জবাব এফিডেভিটে কোথাও স্টেট গভর্নমেন্ট দেয়নি। আর যে শেষে জয়েন করেছে সেই সারপ্লাস, এখানে বায়োলজিক্যাল এজের কথা কখনোই আসতে পারে না। তিনি খুব ভালো বলেছেন এই বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি উঠে আসেন যে জিরো এনরোলমেন্ট স্কুল, জিরো এনরোলমেন্ট যে স্কুলগুলো রয়েছে যেখানে কোনো স্টুডেন্ট নেই অথচ 3-4টে করে টিচার রয়েছে, সেই স্কুলগুলো থেকে টিচারগুলোকে অন্য স্কুলে টেম্পোরারি বেসিস পাঠানো হচ্ছে। কিন্তু আরটিএ একটা বলছে শিক্ষাবন্ধু সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত যে সমস্ত টিচাররা, তারা বাড়ি গিয়ে স্টুডেন্টদের কনভিন্স করে, গার্জিয়ানদের কনভিন্স করে তারা স্কুলে নিয়ে আসবে, তারা ওটাও জিরো এনরোলমেন্ট কাজটি করতে পারে না। তাদের এভিডেভিট জুড়ে এই জিরো এনরোলমেন্টের কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, পিটিআর রেশিও নিয়েই কথা বলেছে। কিন্তু তাদের যে অ্যাকচুয়াল মেকানিজম কি, কে ইস্যু করেছে এই নোটিফিকেশান, কেন আনসাইন, কেন আনডেটেড, সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু তাদের এভিডেভিটে নেই। তারা পিটিআর রেশিও কি ভুল করেছে, 200 পর্যন্ত স্টুডেন্ট থাকলে একটা স্কুলে 30:1 অনুপাতে পিটিআর রেশিও হিসাব করা হয়। 200-র পরে স্টুডেন্ট হলেই 40:1 রেশিওতে হিসাব করা হয়। 200-র আগে পর্যন্ত 30:1, তারপর 200-র পরে 40:1। কিন্তু তারা কি করেছে, যেখানে 300+ স্টুডেন্ট সেখানে 300কে 40 দিয়ে ভাগ করে দিয়ে যা করা যায় সেইভাবে করে পিটিআর রেশিও তারা রেখে দিয়েছে।
এটা তো পসিবল হতে পারে না। সেখানে 200-র নিচে যদি আমি হিসাব করি, সে 3×6 = 18, প্রায় 6টা টিচার পেয়ে যাচ্ছে। কিন্তু যার 250 স্টুডেন্ট, তারা কি করেছে, যারা 40 দিয়ে হিসাব করে 4×4 = 24, তাকে 6টা স্টুডেন্ট দিয়ে 6টা টিচার দিয়ে সে দিয়ে দিচ্ছে। এই বিষয়টি কিন্তু তিনি উত্থাপন করেন। তিনি আরেকটি বিষয় এখানে উত্থাপন করেন। ধরুন একটি টিচার বা একটি স্টুডেন্ট 23 বছর বয়সে সে চাকরি পেয়েছে, সে রিক্রুটমেন্টের মধ্য দিয়ে সে 23 বছর বয়সে চাকরি পেয়েছে। সেই একই রিক্রুটমেন্টে আরেকজন 35 বছর চাকরি পেয়েছে, কিন্তু যে 23 বছরের চাকরি পেয়েছে সে মেরিটের সাহায্যে চাকরিটি পেয়েছে, সে প্রথম স্কুলে জয়েন করেছে। অথচ 35 বছরের যিনি চাকরি পেয়েছে সে পরে জয়েন করেছেন এবং বয়স কম হওয়ার জন্য সেই 23 বছরে মেরিটের মাধ্যমে যে চাকরি পেয়েছে, তার জন্য যে সিট অ্যালোটেড হয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে সে কিন্তু সারপ্লাস হয়ে যাচ্ছে। এটা কখনোই হতে পারে না, কারণ সারপ্লাস সার্ভিস জুরিডিকশন অনুযায়ী হওয়া উচিত, বা বায়োলজিক্যাল নট আ ম্যাটার, বায়োলজিক্যাল এজ অনুযায়ী এইগুলো হতে পারে না। ধরুন একজন 2006 সালে সে চাকরি পেয়েছে, 2006 সালে তার বয়স ছিল 19 বছর বা 20 বছর, কারণ তখন মাধ্যমিক দিয়েই রিক্রুটমেন্ট হতো। অথচ 2025 সালে এসে চাকরি পেয়েছে একজন 42 বছর বয়সে, কিন্তু তার বয়স 41, এর বয়স 42, সে 25 সালে চাকরি পেয়েছে, কিন্তু 2006 সালে তার যে চাকরি পেয়েছে অল্প বয়সে মেরিটের সাহায্যে, সে সারপ্লাস হয়েছে। এটা কখনোই হতে পারে না। জয়নিং ডেট ইজ বেস্ট ওয়ে টু সিনিয়রিটি, এটাও তিনি তুলে ধরেন। এছাড়াও বলেন এসওপি অল এভরিথিং কারেক্ট বাট বায়োলজিক্যাল এজ ইজ নট কারেক্ট, এটা তিনি জোরের সঙ্গে শেষেও বলেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় তিনি আজ তুলে ধরেন, যে রিক্রুটমেন্ট চলাকালীন কোনো ট্রান্সফার করা যায় না, সেটা যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। কারণ যেটি উত্থাপন করেন, ধরুন একটি স্কুলে 60 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে 2 জন টিচারের প্রয়োজন, অথচ সেখানে 1 জন টিচার রয়েছে। রিক্রুটমেন্ট ড্রাইভ যখন চলছে, সেই শূন্যপদ তারা পাঠিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টে, যে আমার এখানে 1 জন টিচারের প্রয়োজন। সেই 1 জন টিচার অনুযায়ী সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার যেখানে কম রয়েছে, ঘাটতি রয়েছে, সেগুলো কালেকশন করে রিক্রুটমেন্ট ড্রাইভ শুরু হচ্ছে, যে 11,000 কি 12,000 টিচার প্রয়োজন। হঠাৎ করে সেই ড্রাইভের উপর, সেই শূন্যপদের উপরে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, হঠাৎ করে সেখানে সারপ্লাস ট্রান্সফার করে পাঠানো হলো, তাহলে 2 জন হয়ে গেল 60 জনের জন্য। এইবার রিক্রুটমেন্ট প্রসেস হয়ে তাকে লিগ্যালভাবে কাউন্সেলিং করে যখন পাঠানো হবে, সে তখন সারপ্লাস হয়ে গেল। এইগুলো এই মুহূর্তে ঠিক নয়, সেটাও তিনি তুলে ধরলেন। রিক্রুটমেন্ট ড্রাইভ চলাকালীন কখনোই ট্রান্সফার করা যায় না, সেই বিষয়টি বারবার উত্থাপন করেন। এছাড়াও আরেকটি জাজমেন্ট অনুযায়ী তিনি বলেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, রজনীশ পান্ডের একটি জাজমেন্ট, যেখানে স্পেশাল এডুকেটর নিয়োগ, যেটি CWSN বাচ্চাদের জন্য ইনক্লুসিভ এডুকেশনের জন্য সেই রিক্রুটমেন্ট ড্রাইভও চলছে, সেখানেও টিচাররা বিভিন্ন স্কুলে জয়েন করবেন, সেখানেও যেখানে ভ্যাকান্সি ছিল সেখানে জয়েন করবেন। সেই সমস্ত স্কুলে যদি এই সারপ্লাস টিচারদের পারে, সেখানেও তো সারপ্লাস হয়ে যাবে, একটা বিষয় তিনি তুলে ধরেন। এবং তিনি আরেকটি বিষয় তুলে ধরেন, যে জাজমেন্ট অলরেডি বিভিন্ন বিষয় জানানো হয়ে গেছে, আমার সিনিয়র দেখিয়েছেন, আমি এই বিষয়ে বিস্তারিত তথ্য আর বলবো না। এরপরে আপনারা দেখেছেন যে টিফিনের পরে আরও একজন অ্যাডভোকেট পিটিশনারদের পক্ষে শামীম আহমেদ স্যার, তিনি RT অ্যাক্ট, PTI রেশিও, 2002-এর রিক্রুটমেন্ট রুলস, এই সমস্ত বিষয় নিয়ে, টেকনিক্যাল পয়েন্ট নিয়ে, আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু প্রথম পর্বের আজকের শুনানিটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহুল, সেই কথা আপনাদের তুললাম, কারণ এই রিক্রুটমেন্ট চলাকালীন ট্রান্সফার করা যায় না, এই বিষয়গুলো উঠে এলো। আর এই হচ্ছে শুনানির বিষয়, এবং 1 সেপ্টেম্বর আবার এই মামলার হিয়ারিং, এবং 3 সেপ্টেম্বর পর্যন্ত কোনোভাবেই ট্রান্সফার করা যাবে না, এটাও আপনারা জানলেন। তারপরে আপনারা দেখেছেন যে সরকার পক্ষের উকিল তিনি এসে হাসতে হাসতে বললেন, এটা জাস্ট গাইডলাইন, এটা সাবঅর্ডিনেট লেজিসলেচার না লেজিসলেটরের বিষয় নয় কিছু, এটা জাস্ট গাইডলাইন। সেই বিষয় নিয়ে হাসতে থাকেন। জজ বলেন, ঠিক আছে, আপনাদেরও বলার সুযোগ দেওয়া হবে, আপনারা বলবেন। তাহলে আজকের সামগ্রিক শুনানি কিন্তু বেশ ভালোই হয়েছে পিটিশনারদের পক্ষে, কারণ নতুন নতুন পয়েন্ট উত্থাপন হয়েছেন। এখন হচ্ছে জজ স্যাটিসফাই হওয়া নিয়ে বিষয়, কিন্তু আজকের প্রথম পর্বের যে শুনানি হচ্ছে, এখানে কিন্তু জজের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে যে জজ পয়েন্টগুলোতে স্যাটিসফাই। এখন সরকার পক্ষে কাউন্টার অ্যাফিডেভিট বা কাউন্টার আর্গুমেন্ট কী করবেন সেটাই বিষয়, কিন্তু সরকার যে অ্যাফিডেভিট জমা দিয়েছে, সেই অ্যাফিডেভিটে কিন্তু কোথাও সঠিক তথ্য তারা দিতে পারেননি। ধন্যবাদ।